জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মানব সভ্যতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে গ্রিকরা। গ্রিক সভ্যতার বিজ্ঞানের সুবর্ণকাল ধরা হয়েছে খ্রিস্টপূর্ব 776 অব্দ থেকে 100 অব্দ পর্যন্ত সময়কালকে। সুদীর্ঘ 676 বছরে সেখানে আবির্ভূত হয়েছেন পিথাগোরাস, আলোকমান, ডেমোক্রেটিক্স, হিপোক্রেটিক্স, থিওফ্রেস্টাস, হেরোফিলাস, অ্যারিস্টটল, আর্কিমিডিস, ইউক্লিড, হিপারকাসের মতো মহান বিজ্ঞান প্রতিভা। এদের মধ্যে বহুমুখী প্রতিভা নিয়ে সবার প্রথমে যে জন্মেছিলেন তিনি ছিলেন পিথাগোরাস। উপপাদ্যের জনক বলা হয় যাকে। প্রকৃতপক্ষে তার সময় থেকেই গ্রিক বিজ্ঞানের জয়যাত্রা শুরু। পিথাগোরাস ছিলেন একাধারে গণিতজ্ঞ, চিন্তাবিদ, দার্শনিক। গণিতশাস্ত্রের আদিপুরুষ রূপে তিনি ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন। পিথাগোরাসের গবেষণা ছিল বিভিন্নমুখী। যন্ত্রসঙ্গীতের মাধ্যমে তিনি শব্দবিজ্ঞানের চর্চা করেছেন। তাছাড়া সংখ্যাবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, শারীরবিদ্যা, সৌরবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় ছিল তার অনায়াস বিচরণ। খ্রিস্টের জন্মের 580 বছর আগে গ্রিস দেশের ক্রোটনা দ্বীপে শামসনগরে পিথাগোরাসের জন্ম। তার প্রাথমিক শিক্ষালাভ হয়েছিল বাবা মায়ের কাছে। বিদ্যা শিক্ষার প্রতি ছিল তার গভীর অনুরাগ। সেই টানেই শামস শহরের শিক্ষা সমাপ্ত করে তিনি এক গ্রিক বণিকের জাহাজে চড়ে চলে আসেন মিশরে। সেই সময়ে প্রাচীন মিশর ছিল গ্রিসের মতোই বিদ্যাচর্চার অন্যতম পীঠস্থান। দেশ বিদেশের মনীষীদের সমাগমে মুখর ছিল মিশরের জ্ঞানচর্চা। পিথাগোরাস এখানে বিভিন্ন অধ্যাপকের কাছে বিশেষ করে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষা লাভ করলেন। শিখলেন ব্যাবিলনের ক্যালডীয় ভাষা। শিক্ষা সমাপ্ত হলে তিনি পুনরায় ফিরে এলেন স্বভূমি গ্রিসের ক্রোটনায়। এখানেই করেছেন তিনি নানা বিষয়ের পরীক্ষা নিরীক্ষা। গণিত বিজ্ঞানের অবদানের জন্যই পিথাগোরাসের প্রসিদ্ধি সর্বাধিক। সেই মূল বিষয়ে বলার আগে অন্যান্য বিষয়ের কথা কিছু বলা প্রয়োজন। শব্দবিজ্ঞানের গবেষণা নিয়ে তিনি শুরু করেছিলেন অনেকটা আকস্মিকতায়। একদিন শামস শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন পিথাগোরাস। এক কামারশালার পাশ দিয়ে যাওয়ার সময় হাতুড়ির ঘায়ের শব্দ কানে যেতেই থমকে দাঁড়ালেন তিনি খেয়াল করলেন হাতুড়ির পরপর 8টি ঘায়ের মধ্যে তৃতীয় ও পঞ্চম ঘায়ের শব্দ হুবহু এক, কিন্তু চতুর্থ ঘায়ের শব্দটি একটু আলাদা। কৌতূহলী হয়ে তিনি ঢুকে পড়লেন কামারশালায়। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন শব্দের মিল বা অমিলের কারণ হলো নানা ওজনের হাতুড়ি। বিভিন্ন ওজনের হাতুড়ি যখন নেহায়ের ওপর পড়ছে তা থেকে নির্গত হচ্ছে এক এক ধরনের শব্দ। ব্যাপারটা লক্ষ্য করে তিনি বাড়ি ফিরে এলেন। তারপর তৈরি করলেন একটি ধাতুর সমান দৈর্ঘ্যের 4টি তার, প্রত্যেকটি আবার সমান পুরু। এরপর 4টি তারকে এমনভাবে 4টি ভিন্ন ওজনের ধাতুর সাহায্যে টান করে টানলেন যা কামারশালায় দেখে আসা 4টি হাতুড়ির ওজনের সমান। এবারে 4টি তারের গায়ে আঙুল স্পর্শ করতেই শব্দ উঠল নানান রকম। তিনি লক্ষ্য করলেন তারের শব্দে কামারশালার শব্দেরই অনুরূপ ঝংকার উঠছে। এরপর নানা ওজনের ধাতুর সাহায্যে নানাভাবে টান করে তৈরি করে ফেললেন একটি বাদ্যযন্ত্র। তার মৃত্যুর পরে এই যন্ত্র বাজানো হতো শামস দ্বীপের জুনোদেব মন্দিরে। পিথাগোরাস জানিয়েছেন নানা ওজনের হাতুড়ি ইথার তরঙ্গে আঘাত করে তৈরি করে স্বরসঙ্গতি। আঘাতের বেগ বা পরিমাণ ইথার তরঙ্গের দৈর্ঘ্যের ওপরেই নির্ভর করে স্বরটি কেমন হবে। পিথাগোরাসের এই ধারণার ওপরেই গড়ে উঠেছে গোলকপুঞ্জের স্বরসঙ্গতির সূত্র বা হারমোনি অব দ্য স্ফিয়ার্স। স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে গভীর পর্যবেক্ষণের সূত্রে পিথাগোরাস ম্যালেরিয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধান দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন জলাজংলাই হলো ম্যালেরিয়ার উৎস। এই সব পরিষ্কার করলে মশাবাহিত রোগ নির্মূল হবে। পিথাগোরাসের সংখ্যাবিজ্ঞানের গবেষণাটিও ছিল মূল্যবান। মিশরে অবস্থানকালে তিনি ক্যালডীয় বা ব্যাবিলনের ভাষা শিক্ষা করেছিলেন। এই ক্যালডীয় সংখ্যা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি প্রচার করেছিলেন বিশ্বের সকল বস্তুকেই সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। সংখ্যা দিয়ে তিনি রোগ বিশেষের সংকটকাল পর্যন্ত নির্ণয় করতে পারতেন। পৃথিবীর আকার সম্পর্কেও ধারণা দিয়েছিলেন পিথাগোরাস। তিনি বলেছিলেন পৃথিবীর আকার গোল আর এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব কিছুই আবর্তিত হচ্ছে। পরবর্তীকালে কোপার্নিকাস তার রচনায় পিথাগোরাসের কাছে ঋণ স্বীকারও করেছেন। ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়ে থাকলেও প্রকৃতপক্ষে পিথাগোরাসই জ্যামিতির চর্চা শুরু করেছিলেন এবং এ বিষয়ে তার মনে প্রথম চিন্তার উদয় হয়েছিল মিশরে বসবাসকালেই। পিথাগোরাস নাকি ভারতবর্ষেও এসেছিলেন ভ্রমণের উদ্দেশ্যে এবং তার এই পিথাগোরাসের উপপাদ্য রচনার প্রেরণা পেয়েছিলেন ভারতবর্ষ থেকে। তবে এ বিষয়ে অনেক পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে।
পিথাগোরাসের জন্মের অন্তত 100 বছর আগেই ভারতবর্ষে পণ্ডিত বৌধায়ন জ্যামিতি সম্বন্ধে চিন্তাভাবনা শুরু করেন। পণ্ডিতদের ধারণা বৌধায়নের কোনো সূত্র থেকেই পিথাগোরাস তার উপপাদ্যটির সূত্র লাভ করেন। তবে সূত্র যাই হোক না কেন, উপপাদ্যটি ছিল পিথাগোরাসের সম্পূর্ণ মৌলিক রচনা। জ্যামিতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অবদান না থাকলেও পিথাগোরাসই আধুনিক জ্যামিতিবিদ্যার পথপ্রদর্শক ছিলেন বলে জানা যায়। মিশর থেকে শামসে ফিরে এলেও পিথাগোরাস বেশি দিন এখানে বসবাস করতে পারেননি। সেই সময়ে শামসের রাজা ছিলেন পলিক্রেটিক্স। এই স্বেচ্ছাচারী রাজার রাজত্ব ছেড়ে পাকাপাকিভাবে ক্রোটনায় চলে যান তিনি। বিভিন্ন বয়সেই বিশেষ করে ধর্ম, দর্শন, সঙ্গীত, বিজ্ঞান বিষয়ে পিথাগোরাসের পাণ্ডিত্যের প্রকাশ পেয়েছিল। তাই অল্প সময়ের মধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়ত চারদিকে। ফলে শিক্ষালাভের জন্য বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তার শিষ্যত্ব গ্রহণ করত। পিথাগোরাস বিশেষ কিছু পরীক্ষার মাধ্যমে তার শিষ্য নির্বাচন করতেন। তার কাছে শিক্ষা গ্রহণের অধিকার যারা পেত তাদের কিছু নিয়ম মেনে চলতে হতো। নিয়মগুলি পিথাগোরাস নিজেও মেনে চলতেন। তিনি এবং তার শিষ্যবর্গ সম্পূর্ণ নিরামিষাশী না হলেও পশু মাংস ও ডিম খেতেন না। কেবল দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা মাংস খেতেন। তারা মনে করতেন মানুষের মতোই সমস্ত পশু পাখিও পৃথিবীর সন্তান, তাই তাদের মাংস খাওয়া অন্যায়। পিথাগোরাস অনাড়ম্বর জীবনযাপন করতেন। সর্বদা সাদা পোশাক তিনি পরতেন। নিজেকে জ্ঞান ভিক্ষু বলে দাবি করতেন। তিনি বলতেন জ্ঞানই মানুষকে প্রকৃত আনন্দ দিতে পারে, তাই অর্থের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যই জীবন উৎসর্গ করা কর্তব্য। পিথাগোরাস শিষ্যদের শিক্ষা দিতেন অঙ্ক, জ্যামিতি, সঙ্গীত, দর্শন, জ্যোতির্বিদ্যা। 5 বছর তার কাছে শিক্ষালাভের পর শিষ্যরা গণিতশাস্ত্র শিক্ষার অধিকার লাভ করত। তার জীবৎকালের মধ্যেই পিথাগোরাসের শিষ্যদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে উঠেছিল। তারা প্রত্যেকে জ্ঞান চর্চা, ধর্মীয় জীবনের মধ্যেই নিজেদের নিয়োজিত রাখত। প্রাচীন ভারতীয় ঋষিদের মতোই পিথাগোরাস বিশ্বাস করতেন আত্মা অমর। মৃত্যুর পর আত্মা নতুন দেহ ধারণ করে পুনরায় জন্ম নেয়। গ্রীসের মানুষ তার জীবিতকালেই পিথাগোরাসকে দেবতার আসনে বসিয়েছিল। পিথাগোরাসের শিষ্য এবং অনুগামীরা প্রধানত জ্ঞানচর্চারই অনুরক্ত ছিলেন। কিন্তু একসময় দেখা গেল তাদের মধ্যে অনেকেরই চর্চার বিষয় হয়ে উঠেছে রাজনীতি। অল্প বুদ্ধির কিছু লোক পিথাগোরাসের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে বিভ্রান্তিও ছড়াতে থাকে। রাজার অনুচরদের উস্কানিতে উত্তেজিত জনতা একদিন সদল বলে পিথাগোরাসের আবাসস্থলে চড়াও হয়। ক্ষিপ্ত জনতাকে বাধা দিতে গিয়ে পিথাগোরাসের অনেক শিষ্য জখম হয়, অনেকে মারাও যায়। আহত শিষ্যদের অনুরোধে পিথাগোরাস তার শিক্ষালয় ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারলেন না। বিক্ষুব্ধ জনতা তার পশ্চাৎধাবন করেন। তিনি চেষ্টা করলে অনায়াসেই তাদের নাগালের বাইরে চলে যেতে পারতেন, কিন্তু হঠাৎ সামনে একটি শস্য ক্ষেত এসে পড়ায় তিনি দাঁড়িয়ে পড়তে বাধ্য হন। জীবনবাদী পিথাগোরাস বিশ্বাস করতেন প্রকৃতির রাজ্যে বৃক্ষ, লতা, গুল্ম সকলেই জীবন্ত প্রাণ। ক্ষেত পার হতে গেলে তার পায়ের চাপে জীবন্ত শস্যের গাছ প্রাণ হারাবে। এমন কাজ তিনি কি করে করবেন? তাই চিন্তা করে তিনি আর সেই ক্ষেত পার হতে পারলেন না। নিজের জীবন বিপন্ন করে সেখানেই দাঁড়িয়ে রইলেন। এই সুযোগে রাজার অনুচরেরা এসে হত্যা করল পিথাগোরাসকে। পিথাগোরাসের মৃত্যু সম্পর্কে আরও একটি বিবরণ কোনো কোনো পণ্ডিতের রচনা থেকে জানা যায়। শেষ বয়সে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সেই অবস্থায় একদিন সকালবেলা এক পাহাড়ের সামনে দিয়ে হেঁটে নিচে নামতে গিয়ে তিনি সেখান থেকে পড়ে গিয়ে মারা যান। এইভাবেই জীবনাবসান হয় বিখ্যাত গ্রিক দার্শনিক, পণ্ডিত, গণিতজ্ঞ, জ্যামিতির আধুনিক পথপ্রদর্শক পিথাগোরাসের। এতক্ষণ আপনারা শুনলেন পিথাগোরাসের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।